আচ্ছা, তাহলে আজকের ক্লাসে মেইনলি আমরা দ্রাব্যতা গুণফলের কিছু কনসেপ্ট দেখবো এবং দ্রাব্যতা গুণফল রিলেটেড ম্যাথ সলভ করব। তো শুরুতে তোমাদের দেখো এখানে একটা চিত্র দিয়ে দিছে, একটা ডায়াগ্রাম বা ফিগার দিয়ে দিছে। এই ফিগারটা যদি তোমরা ভালো করে বুঝো তাহলে হচ্ছে দ্রাব্যতা গুণফলের যে সংক্রান্ত যে ম্যাথগুলো সেগুলো ইনশাআল্লাহ ভালো করে পারবা। দেখো শুরুতে তোমাদের বলছে যে সলিবিলিটি অফ কম্পাউন্ড। সো সলিবিলিটি অফ কম্পাউন্ড মানে আমাদের যৌগটা দ্রাব্যতাকে ইন্ডিকেট করছে। সো দ্রাব্যতা, এই দ্রাব্যতা হতে পারে আমাদের গ্রাম পার লিটারে, দ্রাব্যতা হতে পারে আমাদের দ্রব্য বাই দ্রাবক হিসেবে। সো দ্রাব্যতাকে আমরা দুই ভাবে এখানে থাকতে পারে, সলিবিলিটি অফ কম্পাউন্ডে তোমার দ্রব্য বাই দ্রাবক হিসেবে থাকতে পারে কিংবা গ্রাম পার লিটার একক হিসেবে থাকতে পারে, গ্রাম পার লিটার কিংবা দ্রব্য বাই দ্রাবক। বাট দ্রব্য বাই দ্রাবকটা সাধারণত এখানে থাকবে না, তার কারণ এখানে দ্রব্য বাই দ্রাবক যদি দিয়ে দেয় তাহলে আসলে আপেক্ষিক গুরুত্বের একটা বিষয় আছে। কারণ এর পরের ধাপটাই আসলে তোমার মোলার সলিবিলিটি বা মোলার ঘন, মোলার দ্রাব্যতার পার্টটা। অর্থাৎ দ্রাব্যতাকে আমার হচ্ছে মোলার দ্রাব্যতাকে কনভার্ট করতে হবে। দেন যদি দ্রাব্যতাকে মোলার দ্রাব্যতাতে কনভার্ট করতে চাও তাহলে আসলে দ্রাব্যতার এককটা গ্রাম পার লিটার হলেই এটা পসিবল মোলার দ্রাব্যতাতে ঠিকমতো কনভার্ট করা। যদি দ্রব্য বাই দ্রাবক হয় তাহলে কিন্তু এই কাজটা তুমি এত সহজে করতে পারবে না। সো দ্রাব্যতার এককটা আমরা এক্সপেক্ট করি সলিবিলিটি অফ কম্পাউন্ড প্রথম স্টেপে, স্টেপ 1 এ তোমার গ্রাম পার লিটারই থাকবে। গ্রাম পার লিটার থেকে খুব ইজিলি তুমি মোলার দ্রাব্যতা অর্থাৎ হচ্ছে মোল পার লিটারে কনভার্ট করতে পারলা। দেন মোল পার লিটারে যদি এটা কনভার্ট করে ফেলো তাহলে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, অর্থাৎ তোমার হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রাও ইজিলি বের করে ফেলতে পারবা। ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রাও বের করে ফেলতে হবে এখান থেকে। যদি তুমি মোলার দ্রাব্যতা বের করতে পারো তাহলে আসলে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা এখান থেকে ক্যালকুলেট করতে পারবা। আর যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা পেয়ে যাও তাহলে আসলে কেএসপি ক্যালকুলেট করা কোনো ব্যাপারই না। আবার কেউ কখনো এটা বুঝিও না যে কেএসপি মানে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা গুণফল। এটা কেউ কখনো মাথায় ঢুকায় না। এখানে কেএসপি ডেফিনেশনটা আসলে একটু ডিফারেন্ট। মানে ক্যাটায়ন এবং অ্যানায়নকে আসলে তোমাকে যথোপযুক্ত ঘাত সহ বসাইতে হবে। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের আগে যে সহগটা আছে সেই সহগটাকে পাওয়ার হিসেবে বসাইতে হবে কেএসপি ইকুয়েশনে। সো ক্যাটায়ন এবং অ্যানায়নের গুণফল কিন্তু কেএসপি না, ক্যাটায়ন এবং অ্যানায়নের যথোপযুক্ত ঘাত সহ গুণফল হচ্ছে কেএসপি। সো এই ঘাতের কথাটা তোমাকে মাস্ট উল্লেখ করতে হবে ডেফিনেশনে। তোমাকে হচ্ছে এখানে দ্রাব্যতা গুণফলকে যেভাবে ডিফাইন করা হয়েছে তো সেইভাবেই ডিফাইন করতে হবে, যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়নের যথোপযুক্ত ঘাতের জন্য উল্লেখ করতে হবে। এরপরে আমরা একটু আসি যে হচ্ছে এটা যদি রিভার্স করতে যাই, অর্থাৎ আমাদের যদি কেএসপি এর মান দেয়া থাকে দেন কেএসপি থেকে যদি আমি দ্রাব্যতাকে বের করতে চাই গ্রাম পার লিটারে, দেন হচ্ছে আমাকে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আহ ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা বের করতে হবে। দেন সেখান থেকে হচ্ছে আমাদের যেতে হবে মোলার দ্রাব্যতাতে যেতে হবে। দেন সেখান থেকে হচ্ছে আমাদের গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা বের করতে হবে। সো এই কাজটা আমরা করতে পারি। এখন এই যে স্টেপগুলো দেখালাম এটা আসলে ম্যাথ করতে করতে আমরা বুঝতে পারবো। ধরে নাও আমাদের এখানে আমরা যে কন্ডিশনগুলো নেক্সট থেকে যে কন্ডিশনগুলো নিয়ে কথা বলতেছি সেখানে আমরা দ্রাবক হিসেবে রাখতেছি বা সলভেন্ট হিসেবে রাখতেছি আসলে পানিকে। তো এখানে দ্রাবক হচ্ছে আমাদের H2O বা পানি। আর আমাদের এখানে তাপমাত্রাকে ধরা হচ্ছে 25°C। বাই ডিফল্ট আমি হচ্ছে সামনে যে যে কন্ডিশন গুলো নিয়ে কথা বলবো সেখানে দ্রাবক হিসেবে আমি পানি ব্যবহার করছি আর তাপমাত্রা থাকবে 25°C। এখন একটু শুরু করি। প্রথমেই সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে একটু দেখি। সিলভার ক্লোরাইড যদি তুমি সলিডকে পানিতে ঢালো, সিলভার ক্লোরাইড সলিডকে, তাহলে অবশ্যই বুঝতে পারতেছো সিলভার ক্লোরাইড সলিডের সাথে আসলে সিলভার প্লাস আয়ন এবং আমাদের হচ্ছে ক্লোরাইড আয়নের কি হবে, একটা সাম্যাবস্থা ক্রিয়েট হবে। এটা তো আশা করি সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের অ্যাকুয়াস ফেজ। এবং এখানে যেটা হবে আসলে মানে এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা এইভাবে বলতে পারি, একটু সবাই কেয়ারফুলি শোনো যে, এবং দ্রাব্যতা গুণফল কিন্তু আসলে সম্পৃক্ত দ্রবণের জন্য ভ্যালিড। এটা আমি আরেকবার বলতেছি, দ্রাব্যতা গুণফল হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য ভ্যালিড। এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য, দ্রাব্যতা গুণফল হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য ভ্যালিড। সো এটা একটু মাথায় রেখো সবাই। আচ্ছা, সো এখন আমাদের যেটা হবে এই ক্ষেত্রে যে আসলে আমাদের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত এখানে যে আয়নগুলো আছে অর্থাৎ আমাদের সিলভার প্লাস এবং ক্লোরাইড মাইনাস, এই সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নগুলোর সাথে আমাদের যে এখানে যে সিলভার ক্লোরাইডটা যেটা কঠিন অবস্থা আছে সেই কঠিন অবস্থা থাকা সিলভার ক্লোরাইডের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা দেখা দিবে, যেটা আমরা গত ক্লাসে কথা বলতেছিলাম এটা নিয়ে। সো এই বিষয়টা দেখা যাবে, এটা নিয়ে সামনে আমরা কথা বলতেছি। এর আগে আরো কয়েকটা সলিডের ক্ষেত্রে বা কয়েকটা কঠিন যৌগের ক্ষেত্রে আমরা এর সাম্য ইকুয়েশনটা দেখে নিই বা সাম্য অবস্থা থাকলে যে ইকুয়েশনটা দিবে। ধরলাম আমরা ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড সলিডের ক্ষেত্রে আমরা যদি সাম্য ইকুয়েশনটা দেখি তাহলে এখানে কি উৎপন্ন হবে, Mg2 প্লাস অ্যাকুয়াস। আর আমাদের প্লাস দিয়ে কি উৎপন্ন হবে বলো তো সবাই? 2F minus। এক্স্যাক্টলি 2F মাইনাস।
এটা হচ্ছে আমাদের প্লাস দিয়ে উৎপন্ন হবে 2f মাইনাস, অর্থাৎ আমাদের একটা MgF2 ম্যাগনেসিয়াম ফ্লোরাইড সলিড থেকে আমাদের একটা Mg2 প্লাস অ্যাকুয়াসে চলে যাবে আয়ন, আর দুইটা ফ্লোরাইড মাইনাস অ্যাকুয়াসে চলে যাবে। সো কারণ এদের রেশিওটা কি, একটু রেশিওটা খেয়াল রাখতে হবে। এটা যেহেতু 1:2 অনুপাতে আছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের একটা থেকে একটা, মানে একটা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড থেকে একটা ম্যাগনেসিয়াম 2 প্লাস আর একটা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড থেকে দুইটা F মাইনাস। সো এটা বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা ইকুয়েশন যদি আমরা একটু দেখি, যে আমাদের সিলভার কার্বনেট। সো সিলভার কার্বনেটের ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা সবই স্বল্প দ্রবণীয় লবণের কথা বলছি। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্বল্প দ্রবণীয় লবণ কি জিনিস, মানে কোনটাকে আমরা সাধারণত স্বল্প দ্রবণীয় লবণ বলি এবং স্বল্প দ্রবণীয় লবণ কারা। তো স্বল্প দ্রবণীয় লবণ সম্পর্কে আমি গতদিন বলছি, যারা আসলে জলীয় দ্রবণে খুবই সামান্য পরিমাণে বিয়োজিত হয় তাদের আমরা স্বল্প দ্রবণীয় লবণ বলি। বাট স্বল্প দ্রবণীয় লবণ কারা, এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলে দেখবো। আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে জাস্ট দ্রাব্যতা থিওরিটাকে তোমাদের ভালো করে বুঝিয়ে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করানো। আর এর সাথে আনুষঙ্গিক যে ছোট ছোট আলোচনাগুলো আছে, যেমন হেনরির সূত্র, তারপর হচ্ছে এই যে ছোট ছোট মানে তোমার হচ্ছে যে থিওরিটিক্যাল যে কনসেপ্ট গুলো আছে, যেমন হচ্ছে তাপমাত্রার প্রভাব, তারপর হচ্ছে চাপের প্রভাব, তারপরে যেগুলো তোমার বই রিডিং করতে গিয়ে ফেস করছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এইটা থেকে আমাদের কি উৎপন্ন হবে একটু বলো তো একজন। আমাদের সিলভার কার্বনে যদি বিয়োজিত হয়ে যায়, 2 প্লাস আর প্লাস কার্বনেট 2 মাইনাস 2 সিলভার প্লাস, হ্যাঁ 2 সিলভার প্লাস প্লাস হচ্ছে আমাদের কার্বনেট 2 মাইনাস, এটা উৎপন্ন হবে আমাদের। আশা করি জিনিসটা বুঝতে পারছি আমরা। এখন যদি আমাদের হচ্ছে জাস্ট এইরকম কোন একটা ইকুয়েশন থাকে, ধরো হচ্ছে ভাইয়া 2 সিলভার 3 প্লাস হবে না? না না না, সিলভার 2 প্লাস হবে, 2 2 সিলভার প্লাস হবে এটা এখানে। দেখো দেখো এখানে যদি তোমার যেটা বলতেছো 2 সিলভার 3 প্লাস না, সিলভারের যোজ্যতা তো 1 হবে, হ্যাঁ হ্যাঁ সিলভারের হ্যাঁ যোজ্যতা তো 2 হয় না। এক্স্যাক্টলি, সিলভারের যোজ্যতা যেহেতু অন, তাই তোমার হচ্ছে 2 সিলভার প্লাস। এবং এখানে যেহেতু কার্বনেটের ক্ষেত্রে আমাদের যেহেতু -2, মানে 2 যেহেতু আমরা ধরতেছি, দেন এখানে আসলে এই জায়গায় আমাদের দুইটা সিলভার। সো এখানে এইভাবে জিনিসটা মাথায় রাখতে পারো যে আসলে দুইটা সিলভার তোমার দুইটা ইলেকট্রন হারাইছে, যে দুইটা ইলেকট্রন তোমার কার্বনেট গ্রহণ করে 2 মাইনাস হয়ে গেছে নিউট্রাল থেকে। জাস্ট সহজে এইভাবে চিন্তা করতে পারো যে দুইটা ইলেকট্রন যেহেতু কার্বনেটের উপরে দুইটা মানে 2 মাইনাস, তার মানে কার্বনেটের উপর দুইটা এক্সট্রা ইলেকট্রন আছে, সেই দুইটা এক্সট্রা ইলেকট্রনের একটা আসছে একটা সিলভার প্লাস থেকে, আরেকটা আসছে আরেকটা সিলভার প্লাস থেকে। সো এইভাবে বিষয়টা চিন্তা করতে পারো। আচ্ছা, তাহলে আমাদের যদি এরকম একটা যৌগ থাকে AX আর BY, যেটা আমাদের সলিড ফরম্যাটে আছে, এই AX এবং BY যদি আমাদের জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যায়, তাহলে আমাদের কি উৎপন্ন হবে এটা একটু বলো তো। এক্স এ প্লাস প্লাস ওয়াই বি মাইনাস, এক্স এ না ভাইয়া প্লাস ওয়াই ওয়াই প্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এর ক্ষেত্রে আমাদের এটাকে কনসিডার করতে হবে। দেন আমাদের হচ্ছে মানে আমাদের যে চার্জটা হবে সেটা অবশ্যই এখানে ওই যে ওয়াই, এটা হচ্ছে আমাদের এর উপর চার্জ হবে। আর এক্স যেহেতু এক্স মোল, মানে এখানে যেহেতু এক্স আছে, দেন এক্স টি, দেন এই এক্সটা কোথায় আসবে, অবশ্যই এক্স মানে এই এর সামনে আসবে, এই জায়গায় আসবে এক্সটা। দেন আমাদের এই ওয়াইটা কি হবে, যে বি ওয়াই, দেন এখানে আসলে আমাদের অ্যাকুয়াস, দেন প্লাস হচ্ছে আমাদের ওয়াই, যেহেতু বি ওয়াই আছে, দেন ওয়াই ইনটু তোমার হচ্ছে বি কি হবে, এক্স মাইনাস হবে না, প্লাস এক্স মাইনাস হবে। এক্স মাইনাস। সবাই বুঝছি আমরা এই জায়গাটা। জি ভাইয়া। আচ্ছা, সো এটা যদি আমরা বুঝে থাকি, দেন এখান থেকে আমরা আসলে দ্রাব্যতার ইকুয়েশনকে লিখে চলো। সো আমরা ধরলাম যে শুরুতে, একদম শুরুতে শুরুতে আমাদের কি অবস্থায় আছে, শুরুতে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আয়নগুলো অবশ্যই জিরো থাকবে, কারণ কোনো আয়নই আসলে বিয়োজিত হয় নাই। দেন আমাদের হচ্ছে পরিবর্তনটা কি হবে বলতো, এখান থেকে চেঞ্জ বা পরিবর্তনটা আমাদের ধরলাম সলিড থেকে আসলে এস কমে গেল, দেন আসলে আমাদের উৎপাদে আসলে কি হবে বলতো। প্রথম ক্ষেত্রে এখানে এটা কত উৎপন্ন হবে, দেখো এখানে রেশিওটা খেয়াল করো, 1:x/y, মানে রেশিওটা কি 1:x আর 1:y। সো 1 থেকে যদি s পরিমাণ বের হয়, তাহলে আমাদের এই যে x a y প্লাস, এখানে আসলে কি পরিমাণ উৎপন্ন হবে বলতো, এখানে কি উৎপন্ন হবে আমাদের, একটু গেস করো। রেশিওটা দেখো 1:x আর 1:y, তাহলে কি হবে, s মোল যদি বিয়োজিত হয় তাহলে সে উৎপাদে আমাদের কি দিবে, এক্স পরিমাণ। মানে x ইন্টু s দিবে। মানে দেখো 1:1 রেশিও না, 1:, মানে এখানে দেখো 1:x রেশিও না, তাহলে এখান থেকে যদি s পরিমাণ বের হয় তাহলে আসলে এখানে কি দিবে, অবশ্যই x ইন্টু s দিবে। বুঝতে পারছি আমরা এটা। আর এখানে দেখো 1:y রেশিও যেহেতু, অর্থাৎ আমাদের এখানে যেহেতু 1:y রেশিও, দেন এখানে কি উৎপন্ন হবে, y ইন্টু s। ক্লিয়ার সবার কাছে এটা।
দেখো আগের ক্ষেত্রে কি হয়েছে, আগের ক্ষেত্রে যদি হচ্ছে কখনো তোমার এখান থেকে এস মোল বের হয়ে যায়, মানে এস মোল পার লিটার ঘনমাত্রা যদি কমে যায়, তাহলে এখানে যদি মানে তোমার এখানে 1 থাকলে এখানে 2 উৎপন্ন হতো, দেন এখানে 1 উৎপন্ন হতো। সো এখান থেকে যদি এস বের হয়ে যায়, এই এসটাই তো আসলে তোমার এই এসটা যেটা বের হয়ে গেল আমাদের আমাদের হচ্ছে এর আগের ক্ষেত্রে, মানে আগের ক্ষেত্রে অর্থাৎ সিলভার কার্বনেট থেকে আমাদের যে এসটা এখান থেকে বিয়োজিত হয়ে গেল, সেই এসটাই আমাদের সিলভার প্লাস আর কার্বনেট মাইনাস উৎপন্ন করবে না? তাহলে একটা সিলভার কার্বনেট থেকে যদি দুইটা সিলভার প্লাস উৎপন্ন হয়, তাহলে এসটা সিলভার কার্বনেট থেকে আমাদের কি 2s পরিমাণ সিলভার প্লাস আর এখানে এস পরিমাণ কার্বনেট উৎপন্ন হওয়ার কথা না? সবাই বুঝছি আমরা এই জায়গাটা আগের ক্ষেত্রে? জি ভাইয়া। ক্লিয়ার সবার? সবাই রেসপন্স করো এই জায়গাটা। তাহলে আমরা বুঝছি যে আসলে এখানে জি এস ভাইয়া। পরিমাণটা যে বের হলো, সেই এস থেকেই তো আমাদের হচ্ছে এই জিনিসটা তৈরি করছে, সেই এস থেকেই তো আমাদের এই জিনিসটা তৈরি করছে। এখন একটা থেকে যদি এক্স পরিমাণ তৈরি হয়, তাহলে অবশ্যই এসটা থেকে এক্স ইন্টু এস পরিমাণ তৈরি হবে, আর একটা থেকে যদি ওয়াই পরিমাণ তৈরি হয়, তাহলে এসটা থেকে অবশ্যই ওয়াই ইন্টু এস পরিমাণ তৈরি হবে। ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সো ইনিশিয়ালি বা শুরুতে আমাদের ছিল দুইটাই জিরো, এবং একটা পর্যায়ে গিয়ে যখন আমি সাম্যাবস্থার কথা বলতেছি, এখানে হ্যাঁ বলো। এখানে এসটা সলিবিলিটি না? হ্যাঁ, এস সলিবিলিটিকে ইন্ডিকেট করতেছে, দ্রাব্যতাকে ইন্ডিকেট করতেছে, কারণ এই সলিডটা ততটুকুই বিয়োজিত হবে যেটা তার দ্রাব্যতার সমান পরিমাণে তো বিয়োজিত হবে ওই দ্রবণে। সো এই জন্য এসটাকে সলিবিলিটি মিন করতেছে। আচ্ছা, তো এটা যদি আমরা বুঝে থাকি ঠিকঠাক মতো, দেন আমরা এখান থেকে বলতে পারি না যে তার সাম্যাবস্থায় তোমার আসলে কি হয়েছে। আমরা তো তোমাদের আগেই বলছি যে আসলে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমরা আসলে আমাদের যে সলিডটা আছে অর্থাৎ আমাদের এক্স বিওয়াই এটার ঘনমাত্রাকে কনসিডার করি না। তো আমাদের সাম্যাবস্থায় কাজটাই হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রা নিয়ে কাজ করা, অর্থাৎ আমাদের যে আয়নগুলো আসলে দ্রবণে আছে, দ্রবণে যে আয়নগুলো মিলে আমাদের সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে, সেই আয়নগুলো নিয়ে কাজ করব। তাহলে আমাদের বলতো এখানে যদি সাম্যাবস্থায় হয়, তাহলে আসলে 0 প্লাস এক্স এস এটা যোগ হয়ে কি উৎপন্ন হবে? অবশ্যই এক্স এক্স ইন্টু এস উৎপন্ন হবে, আর 0 প্লাস এক্স মানে ওয়াই এস এটা আমাদের ওয়াই এস উৎপন্ন হবে। এটা ক্লিয়ার সবার কাছে? বুঝছি আমরা? আমাদের তো সলিডটা নিয়ে মাথা ঘামানো কোনো দরকার নেই আসলে। সবাই একটু শোনো, এই যে আমরা দ্রাব্যতার গুণফলের যে কনসেপ্টটা পড়তেছি, এটা কিন্তু আমাদের চ্যাপ্টার 4 এর ভর ক্রিয়া সূত্রের সাথে রিলেটেড। সো এইখানে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তোমাদের হয়তো একটু কঠিন মনে মানে মনে হতে পারে, বাট এটা যদি আমরা হচ্ছে ওই কনসেপ্টটা পড়ে আসতাম, দেন এটা আসলে তোমাদের কাছে আরো বেশি ইজি লাগতো। বাট এটা যেহেতু হচ্ছে না, তোমাদের বইয়ের সিকোয়েন্স যেহেতু এইভাবে দেওয়া, সো আমরা যেহেতু ওই কনসেপ্টটা আগে পড়তে পারতেছি না, দেন একটু প্রবলেম মনে হতে পারে এখানে, বাট ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেন আমাদের কেএসপি এর ইকুয়েশনটা কি হবে? আমি বারবার বলতেছিলাম যে যথোপযুক্ত ঘাত, অর্থাৎ আমাদের আমাদের দেখো এখানে বলো তো, আমাদের যে এ ওয়াই প্লাস এটার ঘনমাত্রাটা কত আসলে? আচ্ছা, এইটার ঘনমাত্রা উপরে অবশ্যই পাওয়ার এক্স হবে, কারণ যেটা বলছিলাম আমি যে আমাদের যে সহগটা আছে সেই সহগটা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। এটাকেই বলতেছিলাম যথোপযুক্ত ঘাত, ঘাত মানে পাওয়ার। সো কত যথোপযুক্ত ঘাত সহ আমাকে ঘনমাত্রাটা বসাতে হবে। সো এটার যে সহগ ছিল সেটা এখানে পাওয়ার হয়ে যাবে। ঠিক সেম ভাবে এইটার ক্ষেত্রে আমরা যদি আমাদের দরকার হচ্ছে গুণ, মানে গুণ হবে আমাদের বি এক্স মাইনাস আমাদের বি এর সামনে যে যে সহগটা আছে ওয়াই, সেই সহগটা কি হয়ে যাবে? এটার উপর পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে টু দি পাওয়ার ওয়াই হলো। তাহলে আমরা আগে পেলাম আসলে এ টোটাল আমাদের সলিউশনের ভিতরে আমাদের এ ওয়াই প্লাস এর ঘনমাত্রা কত? এক্স